প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বাংলাদেশে আপনারা সবাই লক্ষ্য করছেন যে একটা ঘোলাটে অবস্থা বিরাজ করছে। একদিকে সেনাবাহিনীতে কর্মরত অফিসারদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ও অন্যদিকে জামাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে খুনি শিবিরের ক্যাডার তাজুল, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইউনূস যখনই পৃথিবীর কোনো দেশে সফরে যায়, তখনই বাংলাদেশে একটা গভীর সমস্যার মধ্যে পড়ে এবং গভীর সমস্যার সৃষ্টি করে দেওয়া হয়। তো ইউনূস রোমে যে ফাও সম্মেলনে গেছে, সেটা আপনারা বিচার করবেন। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যে বাংলাদেশ সেনাবাহিনী যাদেরকে রাজনীতিতে ইনভলভ করা হয়েছে, এই ইনভলভমেন্টটা আসলে কে করেছিল? আজকে দেখেন, তিনিচি পিনাকিকে একটা আধ্যাত্মিক পীর দরবেশ বানিয়ে দেওয়া হয়েছে। মানে পিনাকি যেটাই বলে সেটা তার ভক্তরা গিলে ফেলে, অনেকটা বদহজমের মতো করে। তো পিনাকির মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, সেরকম একটা স্বপ্নদোষ ছিল। হঠাৎ করে সে স্বপ্ন দেখছে যে সেনাবাহিনীর একটা ব্রিগেড, তাদের 8টা এপিসি 16টা জিপ, তারা আসতেছে, জুলাই যোদ্ধাদেরকে খেয়ে ফেলবে, এই ধরনের কোনো একটা কিছু। তো সে স্বপ্ন দেখাই সেটা নিয়ে লাইভ করলো, জনগণকে বলল যে ভাই আপনার রাস্তায় নেমে আসেন, কিন্তু কেউ রাস্তায় নেমে আসলো না। আচ্ছা, যাই হোক। তো এটা সেনাবাহিনীর যে কর্মকর্তাদেরকে অ্যারেস্ট দেখানো হলো, তাদেরকে বলা হলো যে গুম খুনের বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এবং তাদের জন্য আপনারা দেখছেন যে পুলিশের আইজিপি একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছেন যেখানে তাদেরকে রাখা হবে। তো অনেকে বলছেন আবার যারা শান্তিরক্ষী মিশন থেকে সেখানে আসে তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করা হয়। সেই বিষয়টা নিয়ে যাচ্ছি না। আমার বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যে বাংলাদেশ সেনাবাহিনী যেটা মুক্তিযুদ্ধের প্রাক্কালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত করলো, সে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিতে সম্পৃক্ত করলো কে? কেন একটা প্রতিষ্ঠানকে এভাবে রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলো? এবং এই ধ্বংসের শুরুটা করেছিলেন কিন্তু জিয়াউর রহমান। পাকিস্তান যেমন একটা পঙ্গু রাষ্ট্র, ঠিক বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র বানানোর জন্য সে যেটা করলো সেটা হচ্ছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে নিয়ে সে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করলো, জেলখানার ভিতর জাতীয় চার নেতাকে হত্যা করলো। তারপরে আপনার তাহের যে জিয়াকে বাঁচাইলো, সে তাহেরকে সে ফাঁসি দিয়ে দিল। এই ধরনের অসংখ্য কর্মকাণ্ড কিন্তু জিয়া করেছে। এবং আপনাদের অনেকেই জানেন যে জিয়া যে 5 বছর ক্ষমতায় ছিল, সেখানে 19টার মতো সামরিক কূপ হয়েছে। এবং সে যে মঞ্জুর উপর সবচেয়ে বেশি ভরসা করতো, গলায় গলায় ভাব ছিল, একটা সামরিক কুতে সে মঞ্জু জিয়াকে হত্যা করেছে। তো এরপর যে জিনিসটা সেটা হচ্ছে এরশাদের আমলেও প্রায় 7টার মতো সামরিক কূপ করা হয়েছে, এছাড়া প্রায় 29টার মতো সামরিক কূপ বাংলাদেশ সেনাবাহিনী ভিতর থেকে করা হয়েছে। এই যে সেনাবাহিনীর যে বিচারের কথা উঠছে, সেই তাজুল ইসলাম আইসিটির যে প্রসিকিউটর, তার বক্তব্য মানে কিছু হাস্যরসের জন্ম দিয়েছে। এবং এই হাস্যরসের জন্ম দেওয়াটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা যারা জানি যে তাজুল আসলে কে ছিলেন, তারপরে এই তাজুল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটা টমেটো ট্রায়ালে পরিণত করেছেন, এই যে টমেটো ট্রায়ালে পরিণত করা, সেটার সুফলটা নিচ্ছে কিন্তু পিনাকির মতো কিছু বট। তো যার জন্য দেখা যাচ্ছে বাংলাদেশে কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের ইস্যু সৃষ্টি করা হয়, কয়েকদিন পর পর সেনা ক্যান্টনমেন্টকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করা হয়, এবং এও বলা হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার এটা ওয়াকারের জন্য অশনি সংকেত, যে ওয়াকারের ঘাড়ের উপর বসে তারা ক্ষমতা এসেছে, আজকে তারা আবার সেই ওয়াকারের পিছনে লেগেছে। এটার কারণটা কি? এরা আসলে কি চায়?
বাংলাদেশের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশটাকে আমরা যদিও দেখি যে রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশটাকে মূলত রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে না। বাংলাদেশটা ১৯৭৫ সালের পর থেকেই পেছনের দরজা অর্থাৎ সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে গত ১ বছর ধরে দেখছি এনসিপির যে সমস্ত চান্দাবাইরা আছেন, সেই চান্দাবাইরা বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনাবাহিনীদের বিচারের কথা বলেছেন এবং ক্যান্টনমেন্টে হামলা করার কথা বলেছেন, ডিজিএফআই অফিস গুলিয়ে দেওয়ার কথা বলেছেন। আমি খুব আশ্চর্যিত হয়ে যাচ্ছি যে বাংলাদেশের যে মেরুদণ্ডহীন সেনাবাহিনী দেখছি, এই সেনাবাহিনীরা যারা একটি দেশের গর্বের প্রতীক, সেই সেনাবাহিনী যখন জামাতের মতো জঙ্গিবাদী রাজনৈতিক আদর্শে জড়িয়ে পড়ে, যখন তারা ক্যান্টনমেন্টের ভেতর থেকে জামাতের মতো জঙ্গিবাদী কায়দায় কথা বলে, তখন বিষয়টা আসলে উদ্বেগজনক। তো আইএসপিআরের যে হাকিমুজ্জামান, তার বক্তব্য আমি কিছুক্ষণ ধরে শুনলাম। তিনি একটা কথা বললেন যে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। ইনসাফ শব্দটা কোথা থেকে এসেছে এবং ইনসাফ শব্দটা কারা ব্যবহার করে এটা কিন্তু আমরা জানি। তো এই ভদ্রলোক যে কোনোভাবে হোক তিনি জামাতের কাছ থেকে বায়াত নিয়েছেন। তো তিনি তার বক্তব্যে বলেছেন যেখানে পুলিশের কোনো ওয়ারেন্ট সেনাবাহিনীর কাছে যায় নাই, পৌঁছায় নাই, সেখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে সেই সেনা কর্মকর্তাদের একটা কাস্টডিতে নেওয়ার ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। তো বিষয়টা তো আসলে হাস্যকর। একটা বাংলাদেশ সেনাবাহিনী এভাবে মেরুদণ্ডহীন করে দেওয়া হচ্ছে, মেরুদণ্ডহীন করে রাখা হচ্ছে। এই সেনাবাহিনীটা আসলে কে চালাচ্ছে? বিভিন্ন সময়ে আমরা ওয়াকারের বিভিন্ন বক্তব্যগুলো শুনেছি এবং ওয়াকারের বক্তব্য শুনে ওয়াকার যখন বলতো যে আমার উপর আপনারা বিশ্বাস রাখেন, তখন সেটা হাস্যকর মনে হতো আমাদের কাছে। কারণ এই যে বাংলাদেশে যে হত্যা, ধর্ষণ, মানুষের ঘরবাড়ি লুট করা থেকে শুরু করে যা হয়েছে, এই সব কিছু কিন্তু ওয়াকার নীরবে দেখেছে এবং ওয়াকারের সেই সেনাবাহিনী কিন্তু এদের সাথে ছিল। তো এখন সে সমস্ত জুলাই যোদ্ধাদের সাথে আসলে তাদের কি হয়েছে বা বিতর্কত তাদের কি সমস্যা, সেটাকে দেখতে হলে আপনি পিনাকির বক্তব্যকে স্টাডি করতে হবে। পিনাকির বক্তব্য যদি বুঝেন, আপনি দেখবেন পিনাকি ইদানিং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে। মানে সে একটা পক্ষ নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে সে জামাতের মসজিদের ইমাম হয়ে গেছে। এই যে জামাতের মসজিদের ইমাম, যিনি খালেদা জিয়াকে লক্ষ্য করে বললেন যে সে তো বালুর টাক সরাইতে পারে নাই, আবার জিয়া কিভাবে সেনাবাহিনী কর্মকর্তারা তাকে হত্যা করলো। আর জিয়া নিজেই তো হত্যাকারী, আদালত নিজেই তো রায় দিচ্ছে জিয়া একটা ঠান্ডা মাথার খুনি, সে ৩৫০০ সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তো সেই খুনির পক্ষে সাফাই গাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক না? আর খালেদা জিয়া মানুষটা আসলে কেমন? সে তো ক্যান্টনমেন্ট থেকে বাইরে যায়নি এবং তার ছেলে এবং তার ছেলের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ক্যান্টনমেন্টের ভিতরে যে নোংরামি করেছে, যার কারণে মনিউ আহমেদ বাধ্য হয়েছে এই তারেক জিয়াকে জেলে ভরে দিতে। এই তারেক জিয়ার হাওয়া ভবন এবং বিএনপি জামাতের যে দুঃশাসন ছিল, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সেনাবাহিনীর যে কর্মকর্তা, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন বিভিন্নভাবে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে নাকি আয়নাঘর ছিল। তো ভালো কথা, আমরা তো দেখলাম আয়নাঘর থেকে গোলাম আজমের ছেলে যে আজমি বের হয়ে আসলো, সে একদম নতুন গামছা নিয়ে বের হয়ে আসছে। এটা খুব হাস্যকর যে এটা যে আয়নাঘর একটা নাটক। তারপরে ইউপিডিএফ এর আপনার যে রাঙ্গামাটিতে কয়েকজনকে নৃশংসভাবে হত্যা করা মাইকেল চাকমাকে হিরো বানায় দেওয়া হলো। তো এরপর যে জিনিসটা হয়েছে যে আয়নাঘরের ভিতরে যে ইলেকট্রিক চেয়ার দেখানো হলো, সেই চেয়ার নিয়েও আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হাসাহাসি করা হয়েছে। তা আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় যে তোমরা জোর করে ক্ষমতা দখল করলা, তোমরা সেনাবাহিনীর গলার উপর উঠে নাচলা, আনসারকে হত্যা করলা, এইসব কিছু করে তোমরা এখন আবার সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যাচ্ছ।
এই যে এরা সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে, সেনাবাহিনীকে বাংলাদেশের বিপক্ষে দাঁড় করায় দেওয়া হচ্ছে, অথবা আপনারা যদি দেখেন যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তার মানবতা বিরোধী অপরাধের সাথে কোনো প্রকার কোনো তদন্ত বা কোনো কিছু ছাড়া যেভাবে তাদেরকে অভিযুক্ত করা হলো, তাদের মধ্যে প্রায় ৯ জন আছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, এবং এর মধ্যে প্রায় ১৫ জন আছেন যারা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদে কর্মরত আছেন। তো এই যে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে ভেঙে দেওয়া, সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা সৃষ্টি করা, তাদের ভিতরে একের প্রতি অপরের অবিশ্বাস তৈরি করা, এই কাজগুলো খুব সুন্দরভাবে করে যাচ্ছে পিনাকি এবং জামাত ইসলাম। কারণ এই জামাত ইসলাম কখনোই চায় না যে বাংলাদেশের একটা প্রশিক্ষিত সুশৃঙ্খল সেনাবাহিনী থাকুক। এই জামাত ইসলাম যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশে একটা তালেবানি মার্কা, পাকিস্তানের আসিফ মুনির মার্কা মেরুদণ্ডহীন সেনাবাহিনীর প্রধান থাকুক, এবং এই সেনাবাহিনীর যে সমস্ত জুনিয়র অফিসার আছে এদেরকে বিভিন্নভাবে ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে, তাদেরকে বিভিন্নভাবে জঙ্গিবাদে আকৃষ্ট করে জামাত যেটা চাচ্ছে সেটা হচ্ছে স্বৈরাচারী কায়দায় যেভাবে তাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ জেগেছে, সেই ক্ষমতায় যাওয়ার খায়েশটাকে পূর্ণ করা। অর্থাৎ জামাত কিন্তু কোনোভাবেই চায় না বাংলাদেশে একটা নির্বাচন হোক, কারণ জামাত ভালোভাবেই জানে যে বাংলাদেশে নির্বাচন হলে জামাত কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, জামাতকে কখনো বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে না। তো এই ক্ষেত্রে জামাত যেটা ভেবেছে সেটা হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি হতে পারে এই সেনাবাহিনী। এই সেনা ক্যান্টনমেন্টকে নিয়ন্ত্রণ করতে হবে, এই সেনা ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণ যার, ক্ষমতা সে চালাবে। যেমন করে জিয়া ক্যান্টনমেন্টের নেতৃত্ব নিয়ে নিজেকে বিচারপতি সাইমের মাথায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছে, যেভাবে এরশাদ ক্ষমতা দখল করেছে, ৯ বছর রাষ্ট্র চালিয়েছে, ঠিক একই কায়দায় জামাত চাচ্ছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা তালেবানি কায়দায়। এবং এই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে কি সেনাবাহিনীর সাথে তাদের বিভিন্ন দূরত্ব সৃষ্টি হচ্ছে। অপরদিকে আন্তর্জাতিকভাবে লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার উপর আন্তর্জাতিকভাবে একটা চাপ আছে যে যত দ্রুত সময় হোক সেই সময়ের মতো নির্বাচন করতে হবে। এই যে একটা চাপ, সেনাবাহিনীর উপর একটা মানসিক চাপ আছে, জাতিসংঘে তাদের কর্মী সংখ্যা ছাঁটাই করছে, যেটার এফেক্ট বাংলাদেশ সেনাবাহিনীর উপর পড়বে, এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যে মব সংস্কৃতি, এবং সেই মবের একটা গডফাদারও কিন্তু হচ্ছে পিনাকি। অর্থাৎ পিনাকির দরকার হচ্ছে এমন একটা ইস্যু সে যেন মব সৃষ্টি করতে পারে, চাঁদাবাজি করতে পারে। তো পিনাকি কিন্তু সে কাজটাই করছে, সে বিদেশে বসে জামাত শিবির এবং এনসিপির চাঁদাবাজদেরকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে চাঁদাবাজি করে যাচ্ছে। সে নিশ্চয়ই এই সেনাবাহিনীর অফিসার যারা আছিল তাদের পরিবারের কাছে চাঁদা চেয়েছে, তারা চাঁদা দেয় নাই, যার জন্য তাদেরকে মানবতা বিরোধী গুম নাটক সাজিয়ে তাদেরকে সাজার ব্যবস্থা করছে। এবং সেখানে সে কার সাথে যুক্ত আছে? সে যুক্ত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিবির ক্যাডার, যে একটা হত্যা মামলার আসামি তাজুল, সেই তাজুলের সাথে যুক্ত হয়ে জামাতের সাদা শকুন শফিকের সাথে যুক্ত হয়ে তারা এ ধরনের অপকর্মগুলো করে যাচ্ছে। যেখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে হেফাজতের যে মামুনুল, সে একটা স্পষ্ট ভাষায় কথা বলেছে যে হেফাজত আসলে রাজনৈতিক কোনো দল না, হেফাজত রাজনীতি করবে না। এটাও জামাতের জন্য একটা অশনি সংকেত। কারণ হেফাজতের মতো গান্ডুরা যদি এই রাজনীতি থেকে সরে যায়, তাহলে জামাতে ইসলামের মতো স্বাধীনতা বিরোধী রাজাকারদের জন্য আসলে খুব কঠিন হয়ে যাবে নিজেদেরকে পীর দরবেশ প্রমাণ করা, এবং সেটা আসলে তারা করতেও পারবে না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই জায়গাটায় ওয়াকার, যাকে শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ দেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে নিয়োগ পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, এবং আপনারা সেখানে দেখেছেন যে মার্কিন ডিপ স্টেটের একটা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, এবং মার্কিন ডিপ স্টেট যেখানে জড়িত হয় সেখানে অবশ্যই সেনাবাহিনী প্রধানের সাথে তাদের কন্ট্যাক্ট হয়েছে। তাদের যে $5 বিলিয়ন সেটার একটা অংশ সেনাবাহিনীর পকেটে যেমন গেছে, জামাত শিবিরের পকেটেও গেছে, ইউনূসের পকেটেও গেছে। তো এই যে বিষয়টা, এখন বাংলাদেশের যে সেনাবাহিনী আছে এবং বাংলাদেশের যে সমস্ত সামরিক কুগুলা হয়ে আছে, আপনি যদি এগুলার দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে ৭৫-এর পর থেকে যে সমস্ত সামরিক কু হয়েছে, বেশিরভাগ সামরিক কু এর সাথে জড়িত হচ্ছে আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA।
ডিপ স্টেট, পাকিস্তানি আইএসআই। কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে ভারতের অথবা চীনের যে এমএসএস গোয়েন্দা সংস্থা আছে তারা তেমন সক্রিয় না। আর তেমন সক্রিয় হলেও তাদের পক্ষে তেমন কোনো কিছু করা কখনো সম্ভব হয় না, অতীতেও সম্ভব হয় না, ভবিষ্যতেও সম্ভব হবে না। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান এই ২ টা রাষ্ট্রের সেনাবাহিনীকে মূলত নিয়ন্ত্রণ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। কারণ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু জাতিসংঘ রিলেটেড, সেখানে তারা শান্তিরক্ষী মিশনে তাদের লোকজন পাঠায়। এটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা মেরুদণ্ডহীন হয়ে পড়বে, যে কারণে তারা আমেরিকার উপর অনেকটা নির্ভরশীল থাকে। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন চাপ ফেলে আমেরিকা বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে বিভিন্ন ধরনের কু করায়। এটা কিন্তু অতীত থেকে একটা প্রমাণিত সত্য। এখন যেটা আশ্চর্য লাগছে সেটা হচ্ছে জামাতের যে অপরাজনীতি, সেটা আপনারা যারা অতীতে দেখেছেন, যেমন জামাত জাসদের লুঙ্গির তলায় ঢুকে গিয়েছিল, সেখান থেকে সারা বাংলাদেশের জাসদের নামে তারা হত্যা নৈরাজ্য লুটপাট শুরু করলো। এরপরে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আবার বিএনপির আঁচলের তলায় ঢুকে গেছে। তারা তাদের সংগঠনের নাম পরিবর্তন করে অন্য সংগঠন নিয়ে এসেছে। এবং এই জামাত কিন্তু সরাসরি পাকিস্তানি আইএসআইয়ের সাথে সম্পর্কিত। পাকিস্তানি আইএসআইয়ের একটা বড় অংশ বাংলাদেশে যে ক্যান্টনমেন্ট আছে সেনাবাহিনীর অভ্যন্তরে কাজ করে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যদি কিছু হয় বা কোনো কু করার চেষ্টা করা হয়, তাহলে সেটা সবার আগে কে জানবে? আমেরিকান সিআইএ এবং পাকিস্তানি আইএসআই। তো সেটা পিনাকি কীভাবে জানে? মূলত বিষয় হচ্ছে সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তা আছে না, যেমন ওই যে জিয়াউল হকের মতো একজন সেনা কর্মকর্তা ছিল, যে সেনাবাহিনীর সদস্যদেরকে জঙ্গি প্রশিক্ষণ যে জিহাদের জন্য উদ্যুক্ত করছে। এই ধরনের কিছু জিহাদি ভণ্ড আছে পিনাকির মুরিদ। আর কিছু পাগল উন্মাদ আছে যাদের মধ্যে পাকিস্তানি প্রেম এত বেশি। এই ধরনের কিছু মুরিদ আছে পিনাকির। এই মুরিদদেরকে কাজে লাগিয়ে পিনাকি ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে, সে তো একটা ভিউ ব্যবসায়ী। তো তার ভিউকে ইনক্রিজ করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়। মানুষ এই সমস্ত প্রোপাগান্ডা বিশ্বাস করে। কারণ ওই যে পিনাকি ভট্ট বীর্য বলল, মানে পিনাকি যে আসলে জিন্না, ভুট্টু এদের বীর্য, হ্যাঁ? সেটা কিন্তু আসলে প্রমাণিত সত্য। যার কারণে পিনাকি বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েছে। কারণ রাজনীতি এটা খুব জটিল একটা বিষয়। এখানে যদি কোনো ইস্যু না থাকে তাহলে ইস্যু তৈরি করতে হয়। তো পিনাকির কাজ হচ্ছে এই ধরনের ইস্যুর জন্ম দেওয়া, জনগণকে সেদিকে নিয়ে যাওয়া। কারণটা হচ্ছে এই যে ইউনূস যে ফাও সম্মেলনে গেছে, ইউনূস যে মাত্র ১৪-১৫ মাসের রাষ্ট্রীয় ক্ষমতায় সে যে আপনার এতগুলা ট্যুর দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আপনারা দেখলেন যে ইতালিতে সে গেছে। ইতালির রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউনূসকে রিসিভ করতে পর্যন্ত আসে নাই। এই যে বেহায়া, নির্লজ্জ একটা মানুষের গোলামি করছে পিনাকি, ইউনূসের যে অপরাজনীতি এবং ইউনূস যে প্রত্যেকটা ক্ষেত্রে একজন ব্যর্থ মানুষ, তার সে সমস্ত ব্যর্থতাকে আড়াল করার জন্য পিনাকি বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডার অবতারণা করে। এবং এই সমস্ত প্রপাগান্ডাগুলার ইন্ধন অথবা যোগান অথবা রসদ, এই সমস্ত কিছু যোগান হচ্ছে জামাত শিবির। আপনাদের অনেকের হয়তো মনে আছে, এই সেই জামাত শিবির যারা বলতো যে পদ্মা সেতুতে কল্লা লাগবে। মানুষ কিন্তু সেটা বিশ্বাস করেছে। এই সেই গুজববাজ জামাত শিবির যারা বলতো যে টিকা দিলে মানুষ মারা যাবে। তো এই জামাত শিবিরের মসজিদের ইমাম হচ্ছে পিনাকি। সে যেটা বলবে এটা মিথ্যা কথা ছাড়া কোনো কিছুই বলবে না, এবং মিথ্যা কথা এবং বিভিন্ন বানোয়াট কথা বলে মানুষকে উত্তেজিত করে ফায়দা হাসিল করা হচ্ছে পিনাকির কাজ। তো এই যে মানবতা বিরোধী অপরাধের কথা বলে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে গ্রেপ্তার, তাদের সাজার ব্যবস্থা, এই যে একটা হাস্যকর বিষয় টমেটো ট্রায়াল বসানো হচ্ছে, এতে আসলে কি হবে? এটাতে যেটা হবে যে সেনাবাহিনীর, আপনারা এখানে দেখছেন মেজর জেনারেল পর্যন্ত আছেন একজন, যিনি ভবিষ্যতে সেনাপ্রধান হওয়ার যোগ্যতা পর্যন্ত রাখেন, এমন মানুষকেও কিন্তু টার্গেট করা হয়েছে। তো এটা করা মানে হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া। এবং সেনাবাহিনীর অভ্যন্তরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেনাবাহিনী যদি অনেকটা গৃহযুদ্ধের মতো নিজেদের অভ্যন্তরে এভাবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এটাতে লাভ হচ্ছে জামাতের। তাহলে জামাত
এই সেনা ক্যান্টনমেন্টকে পুরোপুরি তাদের গতিতে নিয়ে আসতে পারবে। মূলত বিএনপিকে কোণঠাসা করার জন্য এবং বিএনপি সমর্থিত যে মানুষগুলো আছে, সেনাবাহিনীতে কর্মরত আছে, তাদেরকে চাপে রাখার জন্য এবং বিএনপির যে রাজনীতি আছে তারা যাতে আর কিছুদিন পরে যেহেতু নির্বাচন আসতেছে, তারা যাতে ওভাবে নির্বাচনের শব্দটা উচ্চারণ করতে না পারে, তার জন্য এইসব নাটক সাজানো হচ্ছে। মূলত এইসব নাটকের কোনো শেষ হবে না। যেমন করে বিডিআর বিদ্রোহের মতো একটা ঘটনার জন্ম দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন করতে চেয়েছিল জামাত। কারণ সেনাবাহিনী বলেন বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরে জামাতের জঙ্গিরা এমনভাবে ঢুকে গেছে, তারা এমনভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা প্রচার করছে, যেটা হচ্ছে কি আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া। যেমন এরা ক্ষমতা দখল করে বলছে যে সংবিধান মানি না, প্রথম সংবিধানকে নষ্ট করে দাও, তার মানে কি রাষ্ট্রকে অকার্যকর করে দাও। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির ঢুকছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আলিয়া মাদ্রাসা বানায় ফেলছে, গরু ছাগলের খামার বানায় ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শেষ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে কি একটা বাংলাদেশের যে আগামী প্রজন্ম তারা শেষ। এরপরে বাদ আছে কি সেনাবাহিনী, সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে। এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হলে, কারণ সেনাবাহিনীতে তো যারা যায় সবাই তো আর জঙ্গি মানসিকতা যায় না, তাদের দরকার হচ্ছে একটা জঙ্গি মানসিকতা সম্পূর্ণ সেনাবাহিনীর প্রধান, তাদের দরকার হচ্ছে জঙ্গি মানসিকতা সম্পূর্ণ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, যাদেরকে দিয়ে তারা আমেরিকার যে এজেন্ডা আছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে পার্বত্য চট্টগ্রাম সহ সেন্ট মার্টিন সহ একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের অভ্যন্তরে এটা সিরিয়া লিবিয়ার মধ্যে একটা গৃহযুদ্ধে পরিণত করা, অর্থাৎ সেনাবাহিনীর থেকে অথবা কোনো প্রশাসন থেকে জামাত যে হত্যাকাণ্ডগুলো করতেছে, জামাত যেভাবে লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, এসবের বিরুদ্ধে যাতে কেউ কোনো কিছু বলতে না পারে। এবং এটার জন্যই কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা বিভ্রান্তি রটনা করছে। বিভিন্ন সময় তারা কুয়ের গন্ধ পাচ্ছে, বিভিন্ন সময় তারা সেনা ক্যান্টনমেন্টের ভিতরে এটা হচ্ছে ওটা হচ্ছে এ ধরনের বিভিন্ন গুজব সৃষ্টি করে মানুষের কে আসলে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে এদের যে ইউনূস সরকার, সে যে একজন ব্যর্থ, সে যে একজন কাপুরুষ, সে যে একজন আমেরিকার এজেন্ট এবং জামাত যে হচ্ছে তার দালাল, তারা ইউনূসকে টিকিয়ে রেখেছে। এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে বেকার হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে বাংলাদেশের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় এরা এই ধরনের প্রপাগান্ডাগুলো ছড়ায় এবং এটার মাধ্যমে এরা ইনকিলাব জিন্দাবাদ দিতে চায়। তো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে সেনাবাহিনীর অভ্যন্তরে যদি কোনো কু হয়, সেটা পিনাকিকে জানাই হবে না, সেটা হঠাৎ করে হয়ে যাবে, সেটা পিনাকি না কেউ জানতে পারবে না। তাই এই ধরনের অপপ্রচারে কান না দিয়ে এই যে সেনা কর্মকর্তাদের কে মানবতা বিরোধী অপরাধ তথা যে টমেটো ট্রায়াল, হ্যাঁ, হাস্যকর আয়নাগর সহ বিভিন্ন ধরনের জিনিস প্রতিষ্ঠা করে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে তাদের চাকরি থেকে বের করে দেওয়া এবং তাদের সাজা দেওয়া, এই যে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস করা হচ্ছে, এসব কিছু সম্পর্কে আপনারা সজাগ হন। কারণ এটা হচ্ছে বাংলাদেশ ধ্বংসের শেষ পরিকল্পনা। কারণ বাংলাদেশের সর্বশেষ প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং জামাত শিবির পিনাকিরা কিন্তু সেই কাজটি করছে। ধন্যবাদ সবাইকে।